ওকে, সো লাস্ট আমরা যেটা দেখছি সেটা হলো জ্যাম্প ইনস্টল করে, এটা আমরা আবার দেখি। ধরুন এই জ্যাম্পটা ইনস্টল করলাম, আমরা এখানে সার্চ করে জ্যাম্পটা ওপেন করলে আমরা এটা পাবো। এটা স্টার্ট করব, দেন এটা ঠিকঠাক মতো রান হয়ে যাবে। আর যদি রান না হয়, যদি লাল লেখাটা আসে, তাহলে কি করতে হবে, আমি এটা আগের ভিডিওতে জ্যাম্পের ফার্স্ট ভিডিওতে এটা দেখাই দিচ্ছি, ওইভাবে ঠিক করে ফেলবেন। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে ডাইরেক্ট চলে যেতে পারি আমাদের মাইস্কুয়েল অ্যাডমিন ড্যাশবোর্ড। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করি নাই না? হ্যাঁ, রেকর্ডিং হয়েছে, সমস্যা নাই। সো আমাদের চলে আসলাম, এখানে ক্লিক করে অ্যাডমিনে আমরা মাইস্কুয়েল যে সার্ভার আছে, পিএইচপি মাই অ্যাডমিনের যে সার্ভার আছে সেখানে চলে আসলাম। এটা হলো কি ডাটাবেস, এটা হলো আমাদের, যদি আমরা সি প্যানেলে যাই, সি প্যানেলে কিন্তু আপনার মাইস্কুয়েলের ডাটাবেজের যেই জায়গাটা সেটা আমি দেখাইছিলাম। এটা হলো ওই মাইস্কুয়েল ডাটাবেজ রাখার একটা সেন্টার। আচ্ছা, সো এখানে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো ডাটাবেস আছে কালেকশন। একটা হলো বিউটি প্রজেক্টের জন্য কাস্টমার কমার্সের জন্য, হেডলেসের জন্য, আর এলএমএস। এটা হলো লাস্ট ক্লাসে আমরা এটা দেখাইছিলাম, তাই না? সো লাস্ট ক্লাসে এটা দেখাইছিলাম, এখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করছিলাম, কিন্তু এই ডাটাবেসটা কি ব্ল্যাঙ্ক, কারণ ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয় নাই ঠিকমতো। আছে, সো এবার আজকে তাহলে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। আমাদের যেহেতু ওয়ার্ডপ্রেসটা আমরা গত ক্লাসে এইখানে, যদি আমরা জ্যাম্প থেকে htdocs-এ যাই, htdocs-এ গেলে এখানে SDA ওয়ার্ডপ্রেস নামে ফোল্ডার তৈরি করে এখানে আমরা ওয়ার্ডপ্রেসটা পেস্ট করছি, এক্সট্রাক্ট করছি, তাই না, জিপ ফাইল থেকে। এখন আমরা এখানে কি করব, এখানে আমরা ওই লোকাল হোস্ট হলো এরকম, লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের যে প্রজেক্ট ফোল্ডারের নাম সেটা হলো SDA ওয়ার্ডপ্রেস, এটাতে এন্টার করব। এন্টার করলে আমাদের ওই ডাইরেক্টরিটা রান হবে। ওখানে দেখবে যে একটা ফ্রেশ ই-কমার্সের বা ফ্রেশ ওয়ার্ডপ্রেসের প্রজেক্ট ওখানে দেওয়া, ওটাকে সেট আপ করতে হবে। তাই ও বলবে কি সেট আপ করার জন্য। সো কন্টিনিউতে ক্লিক করলে এখানে আমার কি বলতেছে, ডাটাবেস নেম। সো আমাদের ডাটাবেস নেম কি, আমাদের ডাটাবেস নেম হলো SDA ওয়ার্ডপ্রেস। ফাইন, এখানে এরপরে বলতেছে ডাটাবেস ইউজার নেম আমরা কোনো ক্রিয়েট করি নাই। সো আমাদের ডাটাবেস ইউজার নেম হলো রুট, ROOT। এরপর ডাটাবেস পাসওয়ার্ড, আমরা ডাটাবেসে কোনো পাসওয়ার্ড সেট করি নাই, সো আমাদের ডাটাবেস পাসওয়ার্ড খালি থাকবে। এরপরে ডাটাবেস হোস্ট আর হলো টেবল প্রিফিক্স, এটা দেওয়া থাকবে, আমরা ওটা অনুযায়ী দিয়ে দিব। আমরা লেটস গো দিলাম। এই যে ফার্স্টে ডাটাবেস নেম, এটা হলো SDA ওয়ার্ডপ্রেস, সেম এটার মতোই হুবহু সেম নাম হইতে হবে, কারণ কি ও ওইখান থেকে এইটাকে খুঁজে বের করবে। সো এটাকে যদি খুঁজে বের করতে চায় তাহলে এই নাম দিয়ে খুঁজবে। সো নামটা যদি সেম টু সেম না হয় তাহলে খুঁজে বের করতে পারবে না এবং রিলেশন ক্রিয়েট করতে পারবে না ডাটাবেসের সাথে। সো ইউজার নেমটা কি খালি থাকবে, না সরি রুট হবে, আর পাসওয়ার্ডটা খালি থাকবে, কারণ আমরা ডাটাবেসে কোনো পাসওয়ার্ড সেট করি নাই। এরপর ডাটাবেস ডাটাবেস হোস্ট হবে লোকাল হোস্ট, কারণ আমরা লোকাল হোস্টে করতেছি। এরপর টেবল প্রিফিক্সটা হবে WP, এখানে যে কোনো একটা কিছু চাইলে আপনি দিতে পারেন, বাট না দিলেও চলবে, ঠিক আছে। জাস্ট WP টেবল প্রিফিক্স, এটা মানে ডাটাবেজের আগে চলে আসবে, ঠিক আছে। ডাটাবেজের আগে না, বেসিক্যালি এটা আপনার, হ্যাঁ ডাটাবেজের আগে এটা আই থিঙ্ক এখানে চলে আসবে, টেবল প্রিফিক্সটা চলে আসবে। আচ্ছা, এরপরে আমরা কি করব, সাবমিট করলে আমাদের এই যে অলরাইট স্পার্কি ইউ হ্যাভ মেড ইট থ্রু দিস পার্ট অফ দ্য ইনস্টলেশন। ওকে, সো আমাদের ইনস্টলেশন এই পর্যন্ত হয়ে গেছে আর কি। এরপরে বলতেছে রান দ্য ইনস্টলেশন। এখন আসতেছে আমাদের ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইটটা সেট আপ করবো সেটার ইনফরমেশন দেওয়ার, অ্যাকাউন্ট ক্রিয়েশন বলতে গেলে। সাইটটা কী হবে, সাইটের টাইটেল কী হবে, মানে ওয়েবসাইটের টাইটেলটা কী হবে, ধরুন ওয়েবসাইটের টাইটেলটা হবে SDA লার্নিং
প্রেস, ওকে দিলাম। এবার ইউজার নেম আমরা দিব ধরেন SDA ওয়ার্ডপ্রেস, ওকে এটা দিলাম। এরপরে পাসওয়ার্ডটা দিব আমরা ধরেন ইউজার নেমটা কি, ইউজার নেমটা হলো একজন অ্যাডমিনের ইউজার নেম, এখানে হয় অ্যাডমিন দিতে পারেন, তাহলে অ্যাডমিন লেখা থাকবে, অথবা ধরেন আমাদের প্ল্যাটফর্মের নাম SDA, শুধু SDA দিতে পারি, অথবা SDA ওয়ার্ডপ্রেস যেটাই দিতে পারি। এটা হলো কি, যখন আমরা কোনো পোস্ট করি, ব্লগ পোস্ট করব, যখন ওয়েবসাইটে কোনো কিছু পাবলিশ করব, তখন দেখা যাবে যে কে পাবলিশটা করলো, কোন ইউজার পাবলিশ করলো, সেই নামটা দেখা যাবে, তখন এটা ওখানে দেখা যাবে। সো এর জন্য সাইটটির নাম অনুযায়ী করতে হবে, অথবা অ্যাডমিন লিখতে হবে। আচ্ছা, এরপরে এখানে পাসওয়ার্ড আমরা যে কোনো একটা দিতে পারি, একটু হার্ড পাসওয়ার্ড দেবো। যখন আমরা প্রোডাকশন লেভেলে যাব অ্যাজ এ ডেভেলপমেন্ট, আমাদের লোকাল হোস্টে পাসওয়ার্ডটা ইজি দিতে হবে, কারণ হলো আমরা যেন ভুলে না যাই, সহজে যেন না ভুলি। সো আমাদের পাসওয়ার্ডটা মনে রাখার, আপনার ওখানে নেটের সমস্যা নাই, রেকর্ডিংয়ে ঠিকমতো যাবে, ঠিক আছে। আচ্ছা, সো আপনার এখানে পাসওয়ার্ডটা আমরা ইজি রাখার একটা সহজ বুদ্ধি হলো যে আমরা ধরেন যেই প্রজেক্ট যেরকম সেই নাম দিয়ে যদি পাসওয়ার্ড দিয়ে দিই, SDA দিয়ে আমরা @ দিয়ে আপাতত 098 দিয়ে দিলাম, অথবা 1234 SDA দিয়ে 1234 এভাবে দিতে পারি, ঠিক আছে। সো আমার হলো ধরেন আমি একটু এটা 098 দিলাম, তাহলে আমি একটু কমন বুঝতে পারবো, ভুলবো না সহজে, ঠিক আছে। সো SDA দিয়ে 098 দিলাম, এরপর কনফার্ম পাসওয়ার্ড দিলাম। এরপরে ইমেল আমাদের যে কোনো একটা ইমেল দিয়ে দিতে হবে, আপনার যে কোনো একটা ইমেল দিয়ে দিবেন। এরপর এখানে কি বলতেছে, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, মানে এর এখান থেকে গুগলের সার্চিংয়ে কি এটা ইন্ডেক্স হবে কি না, ডিসকভারেজ সার্চ ইঞ্জিনস ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট। সো এটাকে আমরা চেক করে দেবো, মানে আমাদের এখন ইন্ডেক্স করা দরকার নেই, কারণ এটা আমরা ডেভেলপমেন্ট চলবে, আমরা প্রোডাকশন লেভেলে যখন চলে যাব তখন এটাকে আমরা আনচেক করে দিতে পারবো। আচ্ছা, ইনস্টল ওয়ার্ডপ্রেস দিয়ে দিলাম। এই ইনফরমেশনগুলো নিয়ে সে ওয়ার্ডপ্রেসটা রেজিস্টার করে ফেলবে আমাদের ডাটাবেজে। দ্যাটস ইট, সাকসেস, ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টলেড, থ্যাংক ইউ অ্যান্ড এনজয়। ইউজার নেম হলো SDA আর পাসওয়ার্ড যেটা দিয়েছি সেটা, ওকে। দেন আমি লগ ইনে যাবো। ইউজার নেমটা কি, ইউজার নেমটা হলো SDA আর পাসওয়ার্ড হলো SDA@098, ওকে। দেন লগ ইন করি। একটু সময় নিচ্ছে, দেখেন আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। যদি ইনস্টল হয়ে যায়, আমাদের ডাটাবেজ এখানে কী ছিল, ব্ল্যাঙ্ক ছিল না। এখন আমরা যদি এটাকে রিফ্রেশ করি একটা, দেখবেন যে এর ভিতরে অনেক কিছু টেবিল চলে আসবে এই ডাটাবেজে, ঠিক আছে। কারণ আমাদের ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো ছিল সেটা রেজিস্টার হয়েছে, সেই অনুযায়ী এই যে কিছু 12টা টেবিল তৈরি হয়েছে, 12টা টেবিল, ঠিক আছে। দেখেন সবগুলোতে কী লেখা আছে, WP। কেন WP লেখা, কারণ ওই যে টেবিল প্রিফিক্সে আমরা লিখছিলাম WP ড্যাশ, তাই না। ওই টেবিল প্রিফিক্সের কারণে এই যে প্রত্যেকটা টেবিলের আগে WP অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এখানে চাইলে আমরা অন্য কিছু দিলে এটা অন্য কিছু হইতো, মানে ইউনিক হইতো আর কি। সো সিকিউরিটির জন্য আমরা চাইলে অন্য কিছু অ্যাড করে দিতে পারি, তাহলে এটা মানে সহজে কেউ হ্যাকাররা গেস করতে পারবে না যে টেবিলটা কী হইতে পারে, টেবিল নেমটা। আচ্ছা, সো আমাদের এইখানে যদি চলে আসি, দেখেন এই যে অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে গেছি, আমাদের যে পাসওয়ার্ড সেটা ঠিকঠাক আছে। এখানে বলতেছে লোকাল হোস্ট, এটাকে আমরা দিতে পারি, ধরেন এখানে SDA ওয়ার্ডপ্রেস দিয়ে দিলাম, দিয়ে সেভ করি। ওকে, দ্যাটস ইট। সো আমাদের কিন্তু তাহলে ওয়ার্ডপ্রেসটা ইনস্টলেশন হয়ে গেছে। আমি যদি ওয়েবসাইটে ভিজিট করি, এই আমাদের ওয়েবসাইট, ওকে। সো এই পর্যন্ত যদি হয়ে যায়, আমাদের থিমস অপশনে যদি আমরা চলে যাই, দেখি আমাদের থিম কি দেওয়া আছে। ওকে, সো এখানে দেখা যাচ্ছে যে ডিফল্ট 3টা থিম আছে এখানে। ডিফল্ট 3টা থিমের ভিতরে একটা হলো 2025, 2024, 2023, ঠিক আছে। সো আমাদের
তিনটা থিম আমাদের দরকার নাই, ধরেন যেগুলো দরকার নাই সেটা আমরা ডিলিট করে দিলাম, ডিলিট করে দিই। দ্যাটস ইট। সো আমাদের 2025 যেটা সেটা অ্যাক্টিভ করা আছে, এখানে লেখা আছে অ্যাক্টিভ থিম, ঠিক আছে। সো আমরা এই থিমটাই আপাতত দেখি। এখানে অল পেজেস, এখানে কয়েকটা অপশন আছে দেখেন। ফার্স্টে দেখা যাচ্ছে যে একটা ওয়ার্ডপ্রেসের লোগো, এখানে বলা আছে অ্যাবাউট ওয়ার্ডপ্রেস, মানে এখানে একটা মেনু, এই মেনুতে ক্লিক করলে অ্যাবাউট ওয়ার্ডপ্রেস আমি দেখতে পাবো, ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানতে পারবো। যদি ক্লিক করি ওয়ার্ডপ্রেস 6.9, আমরা যে ভার্সনটা ইনস্টল করছি সেটা হলো ওয়ার্ডপ্রেসের 6.9 ভার্সন, ঠিক আছে। এরপরে বলতেছে 6.9 ভার্সন আসলে কি আছে আপডেট নিয়ে, কি নোট আছে, কি ফিচার্স অ্যাড করা হয়েছে, হ্যাঁ এই জিনিসগুলো ওরা এখানে লিখে দিছে সুবিধার জন্য। আচ্ছা, এরপরে এখানে দেওয়া আছে আপনার গেট ইনভলভ, মানে ওয়ার্ডপ্রেস নিয়ে হয়তো কোনো মানে কন্ট্রিবিউশনের বিষয় আছে, এটা হয়তো থাকতে পারে। আচ্ছা, এরপরে আছে আপনার wordpress.org ডকুমেন্টেশন, লার্ন ওয়ার্ডপ্রেস একটা মেনু আছে, এখানে ওয়ার্ডপ্রেস শেখার জন্য কিছু ডকুমেন্টেশন বা কিছু টিউটোরিয়াল ওরা হয়তো দিয়ে রাখছে। দেখেন এখানে ওয়ার্ডপ্রেস চলে আসছে কি learn.wordpress.org, ঠিক আছে। গেট স্টার্টেড, এই যে স্টার্ট ইউজিং ওয়ার্ডপ্রেস, লার্ন দ্য বেসিক্স টু ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ ইউর ওন ওয়েবসাইট, develop with WordPress, jump into the code and learn how to extend the software। এগুলো কোড করে কীভাবে ডেভেলপমেন্ট করা যায় সেটা, এটা হলো আপনার বেসিক ম্যানেজার ওন ওয়েবসাইট, মানে ওয়েবসাইট ম্যানেজমেন্টের জন্য এটা। আর এটা হলো ডিজাইন উইথ ওয়ার্ডপ্রেস ডিজাইনিংয়ের জন্য এটা, ঠিক আছে। সো তিনটা টিউটোরিয়াল ওরা বেসিক্যালি দিয়ে রাখছে, ফিচার্ড কোর্স, এখানে আরও কিছু কোর্স দিয়ে রাখছে, বিগিনার ওয়ার্ডপ্রেস ডেভেলপার, বিগিনার ওয়ার্ডপ্রেস ইউজার, ওপেন সোর্স বেসিক্স ওয়ার্ডপ্রেস, ওকে, অনেক কিছু এখানে টিউটোরিয়ালস আছে। ইন্টারমিডিয়েট থিম ডেভেলপার, অনেক কিছু আছে। সো এই জিনিসগুলো চাইলে আপনারা একটু গাড়াগাড়ি করে দেখতে পারেন যে কী দেওয়া আছে। যেমন আমি এটা ওপেন করছি, এটা ওপেন করে এটা আমি দেখতে পারি যে আসলে ডেভেলপ উইথ ওয়ার্ডপ্রেসের ভিতরে আসলে কী আছে। এখানে যে দুইটা কোর্স আছে, একটা হলো বিগিনার ওয়ার্ডপ্রেস ডেভেলপার, আর এটা হলো ইন্টারমিডিয়েট থিম ডেভেলপার। সো মাঝে মাঝে দেখা যাচ্ছে না, এটা আপনাদের নেটের সমস্যা এখানে, ঠিক আছে, সমস্যা নাই, অথবা আমার স্যারে নেটের সমস্যা হইতে পারে, বাট এটার রেকর্ডিংটাতে আপনারা পেয়ে যাবেন ঠিকঠাক। আর ঠিক আছে, আমি এটা কন্টিনিউ করি। সো এই হলো, এখানে দুইটা কোর্স আছে, আপনার চাইলে একটু গাড়াগাড়ি করে দেখতে পারেন কীভাবে কি দেওয়া আছে, কি শেখা যেতে পারে এখান থেকে, প্রয়োজন ট্রাই করতে পারেন। যদি আপনারা ডকুমেন্টেশন দেখে পড়ে শিখতে পারেন তাহলে এটাই যথেষ্ট ওয়ার্ডপ্রেস শেখার জন্য, ঠিক আছে। এবং গুগল আছে, ইউটিউব আছে, ওখান থেকে তো আর জিনিসপত্র আছেই। সো মানে এটা একটা অপশন আর কি, ঠিক আছে, এটা একটা অপশন, জাস্ট সেই জন্য বলা। আচ্ছা, দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস অফ ওয়ার্ডপ্রেস 5 লেসন, সেখানে 5টা লেসন আছে, যে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP, MySQL, ঠিক আছে। আমরা HTML, CSS, জাভাস্ক্রিপ্ট শিখে ফেলছি। PHPটা আমরা শিখবো কাস্টমাইজেশনটা শেখার পরে লাস্টের দিকে, এবং কিছু কোড ডেভেলপমেন্ট কাস্টমাইজেশন PHP দিয়ে দেখবো। MySQL ডাটাবেস অলরেডি আমরা দেখে ফেলছি যে কীভাবে MySQL এর সাথে কানেক্ট করতে হয় এবং PHP দিয়ে কানেক্ট করা যায়, এটা কীভাবে করতে হয় ওটা আমরা হয়তো পরবর্তীতে PHP যখন দেখব তখন ওটা দেখতে পারবো। সো এরকম আরও অনেক কিছু আছে, আপনারা একটুটা ঘাটাঘাটি করে দেখতে পারেন। এবং এইখানে যদি আমি চলে আসি আবার, এখানে ডকুমেন্টেশন হলো যে ওয়ার্ডপ্রেসের ডেভেলপমেন্টের বিষয়ে আরও কিছু ডকুমেন্টেশন আছে। এরপর সাপোর্ট নেওয়ার জন্য ওকে। সো ডেভেলপমেন্টে হলো আপনার ধরেন আপনি অ্যাজ এ ডেভেলপার আপনি ডকুমেন্টেশন খুঁজবেন, আপনি কীভাবে কোনো একটা ফিচার ডেভেলপ করবেন সেটা খুঁজবেন। সো এটাকে আপনি এইভাবে সার্চ করতে পারেন, এখানে সার্চ করে, অথবা এখান থেকে যে ইনস্টলেশন কীভাবে ইনস্টল করবেন, মেনটেন্যান্সের জন্য কী কী বিষয় আছে, এই জিনিসগুলো আপনারা দেখে একটু ধারণা নিতে পারেন। অ্যাপিয়ারেন্স মেনুর ভিতরে কী আছে, ডিফল্ট থিমস, তারপরে মিডিয়া ব্লকস, এমবেডেড ব্লকস, টিজার ব্লকস, এগুলো ব্লক এডিটর দিয়ে কাজ করলে বেসিক্যালি এই জিনিসগুলো লাগে। সো ব্লক এডিটর হলো আপনার ওয়ার্ডপ্রেসে ডিফল্টভাবে দিয়ে দেয়
বাট আমরা যদি এলিমেন্টর দিয়ে করি তাহলে সেক্ষেত্রে জিনিসগুলো কিন্তু ডিফারেন্ট। আচ্ছা, সো আবার চলে যাই আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম। এখান থেকে দেখার মতো আর কিছু নাই, এটা হলো সাপোর্ট। কি সাপোর্ট দেয় এখন পর্যন্ত আমি জানি না, আমাদের কোনো সাপোর্ট টাপোর্ট আজ পর্যন্ত নেই। আচ্ছা, এইখানে ড্যাশবোর্ডে যদি চলে আসে, ড্যাশবোর্ডে ফার্স্টে আছে হোম, এটা হলো ওয়েলকাম মেসেজ, এবং এখানে কিছু নোট টোট, খুবই ড্রাফট কন্টেন্ট, হ্যাঁ, এগুলো নোট টোট রাখার জন্য বেসিক্যালি। এরপরে এখানে আছে আপডেটস, ওয়ার্ডপ্রেসের যদি নতুন কোনো আপডেট আসে সেটা এখানে আপনি পাবেন, এবং প্লাগইনস আপডেট, থিম আপডেট, সব আপডেটগুলো আপনি আপডেটসের ভিতরে পাবেন। মানে সব আপডেটস এক জায়গায় হলে সেটা হলো কি এই আপডেটসের ভিতরে। এখানে হলো ওয়ার্ডপ্রেসের যদি আপডেট চান সেটা এখানে পাবেন, প্লাগইনসের আপডেট চাইলে এখানে পাবেন, থিমসের আপডেট চাইলে এখানে পাবেন। যেহেতু আমাদের সব কিছু আপ টু ডেট, সো এখানে বলছি ইওর প্লাগইনস আর আপ টু ডেট। যদি কোনো প্লাগইন ব্যাকডেটেড হয়ে যায়, আপডেট করার প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে এই লিস্টে এখানে পেয়ে যাবেন। ওকে, দেন এখানে চলে আসতেছে পোস্ট। পোস্ট হলো আপনার ব্লগ লেখার জন্য, বেসিক্যালি ওয়ার্ডপ্রেস তৈরি হয়েছে ব্লগিংয়ের জন্য, ঠিক আছে। সো ব্লগিংয়ের জন্য তৈরি হয়ে আস্তে আস্তে ওয়ার্ডপ্রেসের ইকোসিস্টেম বড় হতে হতে এখন ই কমার্স সাইটও হ্যান্ডেল করতে পারে, এবং প্রায় অনেক ধরনের কাস্টম ওয়েবসাইট বানানো যায় ওয়ার্ডপ্রেস দিয়ে। সো মেইন ফিচারটা হলো আপনার ব্লগ, সেটা ডিফল্টভাবে চলে আসে, এবং ব্লগ হলো ডিফল্ট ফিচার্স, বিল্ড ইন ফিচার্স ওরা দিয়ে দেয়, আর বাকি জিনিসগুলো কি আমাদের প্লাগইন দিয়ে আমাদের তৈরি করতে হয়, ঠিক আছে। আচ্ছা, সো অ্যাড পোস্ট, এখানে যে একটা পোস্ট দেওয়া আছে, দেখেন একটা পোস্ট দেওয়া আছে, আমি অ্যাড পোস্টে ক্লিক করলে আমরা নতুন একটা পোস্ট ক্রিয়েট করতে পারবো। এখন যেটা দেখাচ্ছে সেটা হলো কি ব্লক এডিটর। ধরেন এখানে আমি একটা টাইটেল দিলাম, আমাদের কিন্তু এখন এলিমেন্টর অ্যাড করি নাই, তাই ঠিক আছে। সো এখানে আমি দিলাম মাই ব্লগ টাইটেল, ওকে। দেন এখানে একটা চুজ, এখানে দেখেন আমি কিন্তু চাইলে একটা ইমেজ দিতে পারি। ধরেন এখানে এগুলো ব্লক, হ্যাঁ, ব্লক এলিমেন্ট, ব্রাউজ অলে দিলেই আমি অনেকগুলো এলিমেন্ট ব্রাউজ করতে পারবো এখান থেকে, ওকে। সো অনেকগুলো, মানে এলিমেন্টের মতো অনেকগুলো এখানে ব্লক করা আছে। এই ব্লক দিয়ে চাইলে আপনি পুরো একটা ওয়েবসাইটের ডিজাইন আপনি করে ফেলতে পারবেন, লাইক এলিমেন্টের মতোই অনেকটা, ঠিক আছে। তবে এটা অনেকটা এলিমেন্টের মতোই, তবে আপনার এলিমেন্টের হলো বেশি পপুলার, মানে মানুষজন বেশি মার্কেট পাইছে, মানুষজন বেশি ইউজ করে, এবং কাস্টমাইজেশনটাও ইজি। তো এটার জন্য এলিমেন্টরটা সবাই শিখে, এলিমেন্টর সবাই ইউজ করে, ঠিক আছে। আচ্ছা, সো এইখানে অনেক কিছু আছে, জাস্ট কিছু ধারণা, কয়েকটা জিনিস আমি ধারণা দিয়ে দিচ্ছি। দেখেন এখানে যদি আমি কি লিখবো, আমার দরকার কি ইমেজ, আমি ইমেজ লিখলাম। সো ইমেজ ব্লকটা আমি পেয়ে গেছি, এখানে সাইট লোগো, ফিচার্ড ইমেজ, কভার, হ্যাঁ, মিডিয়া টেক্সট, গ্যালারি, অনেক কিছু এখানে আছে। আমি এই ইমেজটা নিলাম, ক্লিক করলে দেখবেন যে এখানে ইমেজ চলে আসছে। এখন ইমেজের জন্য আপলোড করতে হবে, অথবা মিডিয়া লাইব্রেরি থেকে আমাদের দিতে হবে, অথবা একটা ইমেজের লিঙ্ক ধরাই দিতে পারি, ঠিক আছে। আমি আপলোডে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করে আমরা একটা ইমেজ ধরেন আপলোড করব। ধরেন এখানে আপলোড করতে পারি, কি আপলোড করব, ধরেন ম্যাটাড্রয়েপের রিসেন্ট কোনো প্রজেক্ট, ধরেন বিউটিসের যে প্রজেক্টটা আছে এটার ভিতরে কিছু আই থিঙ্ক প্রোডাক্ট ফটো কিছু আছে কিনা দেখি। বেরি চেরি স্ক্রিনশট, ওকে। ধরেন এই যে এজেড ফ্যাশনের যে লোগোটা আছে, এই লোগোটা আবার এটা এক সাইড কেন, ধরেন এই লোগোটা আমরা অ্যাড করলাম, এখানে দেখেন ইমেজটা চলে আসছে। কি বলছে, সার্ভার ক্যান নট জেনারেট রেসপন্সিভ ইমেজ সাইজেস ফর দিস ইমেজ, কনভার্ট ইট টু জেপিজি। ওটাকে জেপিজি ইমেজ দিতে হবে, সব ইমেজ আবারও খায় না। আচ্ছা, সো এখানে আমরা দিয়ে দিব জেপিজি তো দিলাম, নাকি জেপিজি থেকে অন্য কোনো ভার্সন অ্যাড করতে বলছে, দেখি তো কি বলে।
ও আচ্ছা, পিএনজি বলছে, পিএনজিতে কনভার্ট করতে বলছে। সো পিএনজি ইমেজ আবার কই পাবো? দেখি। ওকে, একটা পিএনজি ইমেজ আছে, ধরেন এটাকে ওপেন করলাম। ওপেন করলে দ্য ব্রাস ওয়েব সার্ভার ক্যান জেনারেট রেসপন্সিভ জেপিজি অর পিএনজি বিফোর আপলোডিং। সো পিএনজি তো দিলাম আমরা, নাকি কি দিছি? পিএনজি তো দিলাম। আরে কি অবস্থা! মিডিয়া লাইব্রেরিতে যাই, এখান থেকে আপলোড করি। ওকে, আপলোড হয়েছে, দেন সিলেক্ট। ওখান থেকে ডাইরেক্ট আপলোডের প্রবলেম হচ্ছিল আর কি। সো ঠিক আছে, আপলোড হয়ে গেছে। এখন আপলোড করার পরে ইমেজটা দেখেন আপনি, এই যে ইমেজটা আসছে, এই ইমেজটা আপনি চাইলে সেন্টারে অথবা লেফটে অথবা রাইটে পজিশন করতে পারবেন। এইখানে দেখেন কিছু অপশন আছে। এই অপশন থেকে ধরেন এটা কি বলছে, অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট হরিজন্টালি কোথায় রাখবেন? হরিজন্টালি যদি মিডিলে রাখি, ও কিন্তু মিডিলে চলে আসছে। এবং ধরেন আমি অ্যালাইনমেন্টটা সেন্টার করলাম, এই দুই দিক থেকে কিন্তু সেন্টার হয়েছে, ঠিক আছে। আরে চার্জার কানেক্ট করতে হবে, চার্জার কই আমার? আচ্ছা, আপনি একটু অপেক্ষা করেন, আমি চার্জারটা নিয়ে আসতেছি। ওকে, সো আমরা কি করলাম, একটা ইমেজ দিছি। ইমেজটা আমরা এটার মাধ্যমে কি করতে পারতেছি, পজিশন করতে পারতেছি, ঠিক আছে। সো আমরা ধরেন পজিশন করলাম, এখানে অ্যালাইন লেফট এখানেই ছিল। সো এটা এভাবেই থাক, সমস্যা নেই। এরপরে এখানে কি দেওয়া আছে, এটা দেওয়া আছে কি অ্যাপ্লাইড ডুও টোন ফিল্টার, ফিল্টারও আছে আর কি। শ্যাডো, শ্যাডো দিলে কী হবে, ধরুন ব্ল্যাক কালার শ্যাডো দিলাম। ও আচ্ছা, এটার ভিতরে আপনার টোন চেঞ্জ হয়ে গেছে, কালারের টোনটা, ঠিক আছে। সো এই জিনিসগুলো দরকার নেই আমাদের, ক্লিয়ার দিয়ে দিলাম। দেন এখানে আমরা যদি নিচে আসি, নিচে অথবা এখানে একটা টেবল আসতেছে, ঠিক আছে। সো আমরা এইটাকে যদি এটাকে এভাবে না করে ধরেন, এটা কি ম্যাক্স উইথ 645 পিক্সেল, হ্যাঁ, এটা হলো ইমেজের যে সাইজ ওইটা। যদি ম্যাক্স উইথ 1340 পিক্সেল ওয়াইড দেই, তাহলে কিন্তু এটা ফুল উইথ নিয়ে নেবে। ফুল উইথ নিয়ে আমরা টেক্সট বক্সটা নিচে চলে আসবে, টেক্সট ব্লকটা। এরপরে ধরেন আমরা এখানে আরেকটা হেডিং দিতে পারি। ধরেন এখানে একটা হেডিং দিলাম, একটা হেডিং দিতে পারি 11 যা ওকে। হেডিং দিয়ে এখানে ধরেন আমরা একটা ডিসক্রিপশন দিতে পারি। আমি একটা এন্টার দিলাম, একটা লাইন পরে চলে আসছে। এরপরে এখানে আমরা চাইলে কি দিতে পারি, প্যারাগ্রাফ দিতে পারি। ওকে, আচ্ছা, বেসিক্যালি আমরা লিখলেই হবে এখানে। সো এখানে আমরা ধরেন লরেমের যে টেক্সট সেটা অথবা যে কোনো একটা কিছু আমরা এখানে দিতে পারি। সো আমরা এখানে একটা ব্লক এডিটর, এটাকে বলা হয় ব্লক এডিটর, এই এডিটরটাকে বলা হয় ব্লক এডিটর।
এটার মধ্যে আমরা এটার মাধ্যমে আমরা একটা পোস্ট ক্রিয়েট করতে পারি। এখানে চাইলে আমরা একটা বাটনও অ্যাড করে দিতে পারি। ধরুন এখানে সার্চ করলাম বাটন অ্যাড, এইখানে কিছু টেমপ্লেট আছে দেখা যাচ্ছে। সো ধরুন আমরা একটা টেমপ্লেট কভার ইমেজ কোড, এই টেমপ্লেটটা ইউজ করি। একটা টেমপ্লেট চলে আসছে, ফাইন। সো হ্যাঁ, সো এইভাবে আপনারা অনেক জিনিসগুলো একটু ট্রাই করেন। ফিক্স ব্যাকগ্রাউন্ড, অনেক কিছু আছে, এই দেখেন ব্যাকগ্রাউন্ডটা ফিক্স। ওকে, সো এখানে আপনার অল্টারনেট টেক্সট লেফট পজিশনটা বলে দিতে বলছে। এখানে অ্যাডভান্সে যদি চলে যাই আমরা, অ্যাডভান্সে আমাদের এখানে HTML অ্যাঙ্কর এডিশনাল CSS ক্লাস আছে। এখানে আমরা ক্লাস দিতে পারবো, ক্লাস দিয়ে আমরা দেখা গেছে CSS অ্যাড করতে পারবো। ঠিক আছে, HTML এলিমেন্ট, এটা যে এলিমেন্ট দেওয়া আছে সেই এলিমেন্টটা দেওয়া আছে ডিভ। আপনি চাইলে এটাকে হেডার, এটাকে মেইন, এটা সেকশন হেড, মানে HTML এলিমেন্টটা চেঞ্জ করতে পারবেন। ওকে, সো এখানে এরপরে আপনার এইখানে CSS ক্লাস দিয়ে আমরা CSS অ্যাড করতে পারবো। আর এখানে কোড এডিটর যদি দেই, এখানে দেখেন আমরা কিন্তু কোড দেখতে পাচ্ছি। ঠিক আছে, কোড দেখতে পাচ্ছি, WP হেডিং, এই যে ল্যাভেঞ্জার প্রজেক্ট আমরা যেটা দিলাম ওইটা। সো আমরা কিন্তু চাইলে এখানে কোডও করে দিতে পারি। কোড করে দিলেও কিন্তু আমাদের ওই যে ইনলাইন CSS, হ্যাঁ, ইনলাইন CSSগুলো এখানে দেখা যাচ্ছে। আমরা কিন্তু ইনলাইন CSS চাইলে আমরা এখান থেকে এডিট করতে পারি, করে এখানে আমরা অ্যাড করে দিতে পারি। সো এই জিনিসগুলো জাস্ট আপনারা একটু স্টাডি করবেন। আজকে তেমন কিছু দেখাবো না। এরপরে ধরুন পাবলিশ করে দিলাম, যারা করছি, এক্সিট কোড এডিটরে ক্লিক করব, আমরা এক্সিট হয়ে যাব। এরপরে আমরা এটাকে ভিউ পোস্ট ক্লিক করি, আমরা একটা পোস্ট ক্রিয়েট করলাম। পোস্ট এবার দেখি কি হয়েছে। এই যে পোস্টার স্ল্যাগ কি আছে, সাল দেওয়া আছে, মান্থ দেওয়া আছে, ইয়ার দেওয়া আছে, তারপরে কী দেওয়া আছে, আপনার টাইটেলটা দেওয়া আছে। ঠিক আছে, এই হলো আমাদের ওয়েবসাইট পোস্টের ছবিটা। এখানে হলো আমাদের টাইটেল, ডিসক্রিপশন, আর হলো আমাদের যে সেকশনটা আমরা অ্যাড করছি ওইটা। ওকে, সো এই জিনিসগুলো জাস্ট আপনারা একটু প্র্যাকটিস করেন, ওয়ার্ডপ্রেসটা পুরোটা ঠিকমতো ইনস্টল করে। এরপর এখানে কী দেওয়া আছে, ক্যাটাগরিজ। ধরেন আপনার অনেকগুলো পোস্ট আছে, অনেক ধরনের পোস্ট। ধরেন আপনার একটা নিউজ ওয়েবসাইট বানালেন, নিউজ ওয়েবসাইট কি আপনার পোস্টই সব, খবর, নিউজ, এগুলোই তো আপনি অ্যাড করবেন। সো সেখানে আপনার কিন্তু অনেক ক্যাটাগরির আপনার নিউজ থাকতে পারে। ধরেন পলিটিক্যাল নিউজ, এন্টারটেনমেন্ট নিউজ, ঠিক আছে, মুভি নিউজ। সো অনেক ধরনের নিউজ থাকতে পারে, অনেক ধরনের ক্যাটাগরিজ নিউজ থাকতে পারে। সেক্ষেত্রে আমরা এখানে ক্যাটাগরি অ্যাড করব। যে ক্যাটাগরিতে যে পোস্টটা যাবে সেই পোস্টটা সেই ক্যাটাগরিতে অ্যাড করে দিব এখানে। তাহলে আমরা ক্যাটাগরি ওয়াইজ পোস্ট দেখাইতে পারবো। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেওয়া আছে ট্যাগস। ট্যাগসটাও মূলত ওই ক্যাটাগরির মতোই কাজ করে। The name is how it appears on your site. আচ্ছা, এটা বেসিক্যালি URL আর এটা হলো নেম, ক্যাটাগরির ক্ষেত্রে এবং ট্যাগসের ক্ষেত্রে সেম জিনিস। ওকে, tags can be selectively converted to categories using tag to category converter। মানে এটা কনভার্টার দিয়ে আমরা চাইলে ট্যাগটাকে ক্যাটাগরিতে কনভার্ট করতে পারবো। সো ক্যাটাগরির মতোই কাজ করে বেসিক্যালি ট্যাগটা। ঠিক আছে, এরপরে দেওয়া আছে আপনার মিডিয়ার ভিতরে আমাদের যে যত মিডিয়া লাইব্রেরি আছে, যত মিডিয়া ফাইল আছে, যেমন আমরা এই ইমেজটাকে অ্যাড করলাম মাত্র, যতগুলো ইমেজ অ্যাড করব, যত ফাইল অ্যাড করব, যত ভিডিও অ্যাড করব, সব কিন্তু আমাদের এখানে দেখা যাবে। আমরা এখান থেকে এটা ম্যানেজ করতে পারবো। আমরা চাইলে এখানে ক্লিক করে এটাকে ডিলিট করতে পারবো। দেখেন নিচে আসি, এই যে এখানে ডিলিট পারমানেন্টলি, ডাউনলোড ফাইল, এডিট মোর ডিটেলস, ভিউ মিডিয়া ফাইলস, এডিট ইমেজ। আমরা ইমেজটাকে চাইলে এডিটও করতে পারবো। ওকে, সো আপনারা মিডিয়া অ্যাড করেন, অ্যাড করে আমরা জিনিসগুলো একটু প্র্যাকটিস করেন। ঠিক আছে, এখান থেকে অ্যাড মিডিয়া দিয়ে আমরা চাইলে এই মিডিয়া ফাইলে ধরেন ইমেজগুলো অ্যাড করে দিলাম। পরে আমরা ওয়েবসাইটে যখন যেখানে যেটা লাগে সেখানে সেটা আমরা সিলেক্ট করে দিলাম, আপলোড করলাম একবারে। এটাও আমরা কিন্তু চাইলে করতে পারি। ঠিক আছে, আচ্ছা। এরপরে পেজেসের ভিতরে কী দেওয়া আছে, আমাদের ওয়েবসাইটে, কারেন্ট ওয়েবসাইটে যে কটা পেজ আছে ওই পেজগুলো দেখা যাচ্ছে। বাট আমরা কাস্টমারের ওয়েবসাইট যখন আমরা বানাবো
তখন আমরা কী করবো, আমাদের যে প্রয়োজনীয় ওয়েবসাইটের পেজগুলো লাগবে সেই পেজগুলো আমরা এখান থেকে ক্রিয়েট করে ফেলতে পারি। ঠিক আছে, আমরা ক্রিয়েট করে আমরা দেখবো। তখন এখানে প্রিভিউ করলাম এই পেজটার প্রাইভেসি পলিসি পেজ। এই যে একটা প্রাইভেসি পলিসি দেওয়া আছে, হু ইয়ার কমেন্টস মিডিয়া কুকিজ টার্মস অ্যান্ড কন্ডিশন প্রাইভেসি পলিসি। ওকে, সো এইখানে চলে আসি। স্যাম্পল পেজ একটা দেওয়া আছে, স্যাম্পল পেজের ভিতরে কী দেওয়া আছে দেখি। এই অ্যাজ ইউজুয়াল কিছু কন্টেন্ট দিয়ে রাখছি আর কি, স্যাম্পল টু স্যাম্পলিং। ওকে, এরপর এই জিনিসগুলো যদি আপনারা মোটামুটি এই জিনিসগুলো দেখেন আপাতত। দেন কমেন্টস, অ্যাপিয়ারেন্স। কমেন্টস হলো কি, আপনাদের যে পোস্টগুলো আছে সেই পোস্টে যারা কমেন্টস করবে সেই কমেন্টসগুলো এখানে জমা হবে। সেই কমেন্টসগুলো এখান থেকে আপনারা দেখতে পারবেন। এই যেখানে দেখেন একটা কমেন্টস আছে, স্যাম্পল কমেন্টস, তাই না? সো এই কমেন্টসটা আপনারা চাইলে আনঅ্যাপ্রুভ করলে ওয়েবসাইটে দেখাবে না, আর অ্যাপ্রুভ করলে ওয়েবসাইটে দেখাবে। এরপরে রিপ্লাই, আপনি এখান থেকে চাইলে রিপ্লাই করতে পারবেন কমেন্টার। কুইক এডিট, স্প্যাম, ট্র্যাশ ডিলিট করতে পারবেন। এরপরে আছে অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স মূলত কি, আপনার ওয়েবসাইটটার অ্যাপিয়ারেন্স দেখতে কীরকম হবে সেটার জন্য থিম চুজ করে দেওয়ার জন্য একটা অপশন। সো এখানে আমরা কি করব, থিম সিলেক্ট করে দেবো। এখানে একটা থিম আছে, আমরা চাইলে কী করতে পারি, আরও থিম অ্যাড করতে পারি। যে অ্যাড থিমে ক্লিক করলে আমরা দেখতে পারবো আমাদের এই ওয়ার্ডপ্রেস ডাইরেক্টরিতে যত থিম আছে, মানুষ যত ডেভেলপার আছে, যত থিম ডেভেলপ করে রাখছে সব থিম কিন্তু আমরা এখানে পেয়ে যাব। যেগুলো ধরেন ফ্রি আছে এবং ট্রায়াল ভার্সন আছে, যে থিমগুলো সেইগুলো। ওকে, সো এখানে আমরা থিমগুলো পেয়ে যাব। এখানে অনেকগুলো থিম আছে, আমরা যে কোনো একটা থিম যদি ইনস্টল করি সেই থিমের আন্ডারে কিছু ফ্রি টেমপ্লেট আছে, সেই টেমপ্লেট আমরা চাইলে ইনস্টল করতে পারবো। ঠিক আছে, এটা অলরেডি আপনারা জানেন, দেখছেন। ধরেন এখানে আমরা একটা থিম ইনস্টল করি, ধরেন এই যে হ্যালো এলিমেন্টর না দিয়ে আমরা ধরেন এই অ্যাস্টা থিমটা ইনস্টল করি। ওকে, স্টোর হচ্ছে এখনো। অনেক ধরনের আপনার থিম আছে এক্সটেন্ডেবল। এই থিমের নামই এটা ব্লক থিম। এরপরে 2017 নেভ, ক্রিয়েট অ্যান্ড গ্রো ওয়েবসাইট ফাস্ট উইথ নেভ। সো অনেক থিম আছে, অনেক থিম মার্কেট প্লেসে আছে, প্রিমিয়াম থিম আছে। এখানে একটা ই কমার্স থিম আছে, মনে হচ্ছে এটা ভালো হবে। প্রিভিউ করলে কোনো অপশন এখানে দেখা যাবে। আচ্ছা, এখানে অপশনগুলো আছে, আই থিঙ্ক ডিজাইন নেই। সো ডিজাইন আমাদের করতে হবে বেসিক্যালি। আচ্ছা, সো এটা এখন অ্যাক্টিভ হচ্ছে, আমার নেট স্লো এর কারণে। তো আপনারা এখানে থিম অ্যাক্টিভ করে ফেলবেন, অ্যাস্টা থিমটা অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করে পরে যে স্টেপসগুলো আপনারা ফলো করবেন। আচ্ছা, এগুলো হয়ে নাকি, হ্যাঁ হয়ে গেছে। এরপরে অ্যাক্টিভেট। এখানে 7931টা থিম ছিল, ঠিক আছে। তার ভিতর থেকে আমরা অ্যাক্টিভ করলাম অ্যাস্টা থিমটা অ্যাক্টিভ করার সাথে সাথে বাম পাশে দেখেন কিছু নতুন অপশন চলে আসছে। ঠিক আছে, কাস্টমাইজ অপশন এখানে চলে আসছে। যদি কাস্টমাইজে ক্লিক করি, এখান থেকেও কাস্টমাইজ বা এখান থেকে কাস্টমাইজ, সেম জিনিস একই জায়গায় নিয়ে যাবে। সো কাস্টমাইজ প্যানেলে আমরা চলে আসছি, এটাকে বলা হয় কাস্টমাইজ প্যানেল, ঠিক আছে, বা ড্যাশবোর্ড প্যানেল। সো এই কাস্টমাইজ প্যানেলে এখানে আমরা অনেক কিছু কাস্টমাইজ করতে পারবো। এটা ওরা বিল্ডিং ফিচার্স কিছু দিয়ে দিচ্ছে, এই ফিচার্সগুলোর মাধ্যমে আমরা কিছু ওয়েবসাইটে কাস্টমাইজেশন করতে পারবো। যেমন সাইট আইডেন্টিটি যদি চলে যাই, এখানে আমরা সাইটের আইকন সেট করতে পারবো, সাইটের লোগো দিতে পারবো, সাইটের টাইটেল চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। সো এই জিনিসগুলো আমরা করতে পারবো। সো আচ্ছা, এই জিনিসগুলো আপনারা জাস্ট ঘাটাঘাটি করেন। নেক্সট উইকে মানে নেক্সট ক্লাসে আগামী কী বার, বুধবারই আপনাদের একটা ক্লাস দিব। আজকে মঙ্গলবার, বুধবার, শুক্রবার, ঠিক আছে। আগামী বুধবার দিন আপনাদের ক্লাস নিব। সো বুধবার দিন
আপনাদেরকে ফার্দার একটা প্রজেক্ট, একটা ই কমার্স প্রজেক্ট করে দেখাবো এক্সট্রা দিয়ে, একটা টেমপ্লেট ইনস্টল করে বা অ্যাডভান্স কিছু জিনিস দেখাবো, ঠিক আছে। সো এই ক্লাসটা এই পর্যন্ত কিন্তু আপনাদের শেষ করা থাকা অবস্থায় থাকতে হবে, ঠিক আছে। এরপর এই জিনিসগুলো দেখাবো। এরপরে দেওয়া আছে কি প্লাগইন। প্লাগইন কি? প্লাগইন হলো এখানে আমরা আমাদের যে ওয়েবসাইটের যে ফিচার্স নতুন নতুন ফিচার্সগুলো অ্যাড করার জন্য আমাদের অনেক ধরনের প্লাগইন ডেভেলপাররা ডেভেলপ করে রাখছে। সেই প্লাগইনগুলোকে আমরা জাস্ট অ্যাক্টিভ করে আমরা সেই প্লাগইনের যে ফিচার সেটা আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে পারি। এটা হলো প্লাগইনের সুবিধা। এবং ইন ফিউচার আমরা প্লাগইন কীভাবে বানাতে হয় সেটাও আমরা দেখব, কীভাবে এআই ব্যবহার করে আমরা প্লাগইন অ্যাড করতে পারি, সেই প্লাগইনে আমাদের প্রয়োজন অনুযায়ী ফিচার ডেভেলপ করতে পারি, ঠিক আছে, সেটা আমরা দেখব। এইখানে যদি প্লাগইনে যখন চলে আসলাম, দেখেন এখানে অনেক ধরনের প্লাগইন এখানে আছে, ঠিক আছে। সো আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী প্লাগইন খুঁজে বের করে আমরা এটা ইউজ করব। যদি আমরা যেমন ধরেন আমাদের কি এলিমেন্টর লাগবে, তাই না? সো আমরা এখানে কিন্তু এলিমেন্টর সার্চ করতে পারি। সার্চ করে যদি এন্টার করি, আমাদের এলিমেন্টরের যে প্লাগইনটা আছে সেটা কিন্তু আমরা এখানে পেয়ে যাব। আচ্ছা, দেখেন এখানে যে এলিমেন্টর প্লাগইনটা পেয়ে গেছে এবং এলিমেন্টর রিলেটেড আরও যে প্লাগইনগুলো আছে সেই প্লাগইনগুলো কিন্তু আমরা এখানে চলে আসছে। এখানে আমরা এখন এই প্লাগইনগুলোকে ইউজ করে এই প্লাগইনের যে ফিচার্স আছে সেই ফিচার্সগুলোকে আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে পারবো। সো ধরেন আমরা এলিমেন্টরটাকে ইনস্টল করে ফেললাম, ওকে। ইনস্টল করে ফেললে কিন্তু আমাদের এখানে ইনস্টলের প্লাগইনসের ভিতরে চলে আসবে এবং এখানে লেখা থাকবে অ্যাক্টিভ প্লাগইন, ঠিক আছে। সো আমরা চাইলে এখান থেকে অ্যাক্টিভ করতে পারি, অথবা আমরা যদি ইনস্টলের প্লাগইনে চলে যাই, ইনস্টলিং, আচ্ছা ইনস্টল হতে পারে, এর হলে ইনস্টল হবে না। সো ইনস্টলটা শেষ হয় না। ওকে, ইনস্টলেড। এখন যদি আমি ইনস্টলেড প্লাগইনসে ক্লিক করি, দেখেন এখানে অ্যাক্টিভ চলে আসছে, বাট আমরা এখান থেকে অ্যাক্টিভ করব না, আমরা ইনস্টলেড প্লাগইনে চলে যাই। এখানে দেখেন এই যে চলে আসছে এলিমেন্টর প্লাগইন, সো অ্যাক্টিভ করলাম না আপাতত, জাস্ট রেখে দিলাম। এরপরে অ্যাড প্লাগইন করে আমরা চাইলে আরও প্লাগইন অ্যাড করতে পারি। এরপরে ইউজার্সটা ভেরি ইম্পর্টেন্ট। ইউজার্সের মাধ্যমে আমরা কি করতে পারবো, সকল কাস্টমারের ডাটা, সকল ইউজারের ডাটা আমরা এখানে পেয়ে যাব। সেটা অ্যাডমিন হতে পারে, কাস্টমার হতে পারে, যে কেউ রেজিস্টার করবে আমাদের ওয়েবসাইটে সে তার ডাটাটাই এখানে চলে আসবে, ঠিক আছে। আমরা চাইলে এখানে ইউজার অ্যাড করতে পারি আমাদের মন মতো, আমরা চাইলে ইউজার ডিলিট করতে পারি। এরপরে প্রোফাইল, আমরা আমি যেই অ্যাকাউন্ট দিয়ে ঢুকে আছি সেই প্রোফাইলের ডাটাগুলো আমি এখান থেকে আপডেট করতে পারবো। এরপরে আছে টুলসের ভিতরে এখানে আমাদের এই যে ইম্পোর্ট এক্সপোর্ট টুলস আছে। এরপরে সাইট হেলথে ক্লিক করলে আমাদের কি সাইটগুলো দেখতে পারবো, মানে সাইটের হেলথটা দেখতে পারবো, যে সাইটের হেলথ কি আছে, স্ট্যাটাস, এই যে ক্রিটিক্যাল ইস্যু, কোনো ইস্যু আছে কিনা, এই যে 1 ক্রিটিক্যাল ইস্যু, 4 রিকমেন্ডেড ইমপ্রুভমেন্ট, ইউ শুড রিমুভ ইনঅ্যাক্টিভ প্লাগইনস, সাইট ইজ রানিং অন ওল্ডার ভার্সন অফ পিএইচপি আপডেট করতে হবে, আউটডেটেড এসকিউএল সার্ভার আপডেট করতে হবে, সার্চ ইঞ্জিন আর ডিসকারেজড ফ্রম এক্সিস্টিং ইন্ডেক্সিং সাইট, ওই যে আমরা ডিসকারেজ করে দিলাম ওইটা। সো এরকম আমাদের যে রিকমেন্ডেশন, সাইটের কী কী ইস্যু আছে সেটা আমরা সাইট হেলথ থেকে দেখতে পারবো। এক্সপোর্ট পার্সোনাল ডাটা, মানে প্রোফাইলের যে ডাটা, ইরেজ পার্সোনাল ডাটা, প্রোফাইল রিলেটেড যে ডাটাগুলো আছে সেটা, ঠিক আছে। এরপরে সেটিংসের ভিতরে আমাদের অনেকগুলো সেটিং আছে, যে সেটিংগুলো আমরা এই ক্লাসে আর না দেখি, নেক্সট ক্লাসে আমাদের এই সাইটের সেটিংসগুলো দেখি সাইটের সেটিংসগুলো আপডেট করা এবং প্রত্যেকটা মেনু ধরে ধরে আমরা জিনিসগুলোকে নেক্সট ক্লাসে বুঝবো। আজকে আমি এই পর্যন্ত যতটুকু দেখাইছি অতটুকু আপনাদের নেক্সট ক্লাসে যেন করা থাকে এটা মেক শিওর করবেন আপনারা, না হলে কিন্তু খবর আছে, ঠিক আছে। ফাঁকিবাজি কিন্তু বহুত করে ফেলছেন একদম। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।